প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি এবং পর্যায়ভিত্তিক সম্পর্ক। আমরা এই অধ্যায়ে বেশ কয়েকটি পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করেছি পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে। আজকে আরও একটি পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করব, সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি এবং এর পর্যায়ভিত্তিক সম্পর্ক কি আর গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের আয়নীকরণ শক্তির কি পরিবর্তন ঘটবে, আর একই গ্রুপের উপরের দিক থেকে নিচের দিকে অগ্রসর হলে মৌলসমূহের আয়নীকরণ শক্তির কি পরিবর্তন ঘটবে। এই বিষয়টি পড়ার আগে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তর দিয়ে অনবরত ঘুরতে থাকে। এই ঘূর্ণায়মান ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ আছে, অর্থাৎ নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে ধরে রাখে। এই জন্যই কিন্তু ইলেকট্রনগুলো অনবরত নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, ছিটকে কখনো বের হয়ে যায় না। তাহলে প্রত্যেকটি ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ আছে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি স্তর, এই শক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি। আর সবচেয়ে দূরে যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকবে। এই জন্য আমরা সাধারণত ইলেকট্রন যখন অপসারণ করি, অর্থাৎ ইলেকট্রন যখন ত্যাগ করে কোনো পরমাণু, তার সর্ববহিঃস্তর থেকে ইলেকট্রনগুলো ত্যাগ করে, কারণ ওই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকে। এই জন্য ত্যাগ করতে সুবিধা, অর্থাৎ কম শক্তির প্রয়োজন হয়। তাহলে সর্ববহিঃস্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আমরা সাধারণত সরাইতে পারি, কারণ এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম থাকে। এখন এখান থেকে আমরা জানলাম যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে ঘুরতেছে, সেই শক্তি স্তরের ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ আছে, অর্থাৎ আকর্ষণ করে ধরে রাখছে। এখন আমরা যদি এই ঘূর্ণায়মান ইলেকট্রন, অর্থাৎ সর্ববহিঃস্তরের ইলেকট্রনের কথা চিন্তা করি, যে সর্ববহিঃস্তরের ইলেকট্রনটাকে যদি আমরা সরিয়ে নিতে চাই, অর্থাৎ ওখান থেকে বের করে নিতে চাই, তাহলে কিন্তু কিছুটা শক্তির দরকার হবে, কারণ ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস আকর্ষণ করে ধরে রাখছে। ওই আকর্ষণ বলকে অতিক্রম করে ইলেকট্রনটাকে অপসারণ করতে শক্তির প্রয়োজন হবে। তাহলে পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তিটা লাগবে সেই শক্তিটাকে বলা হবে আয়নীকরণ শক্তি। কারণ আমরা জানলাম যে ইলেকট্রনগুলোকে যেহেতু নিউক্লিয়াস আকর্ষণ করে ধরে রাখছে, এই জন্য পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তির প্রয়োজন হবে। তাহলে পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হবে সেই শক্তিকে বলা হবে আয়নীকরণ শক্তি। তাহলে সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর যে পরমাণুর ক্ষেত্রে আকর্ষণ সবচেয়ে বেশি থাকবে সেই ইলেকট্রনটা সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে, তাহলে তার আয়নীকরণ শক্তির মানও বেশি হবে। তাহলে সংক্ষেপে আমরা জানলাম যে পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হবে সেই শক্তিকেই আয়নীকরণ শক্তি বলা হবে। যত বেশি শক্তি লাগবে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। আর যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করা হবে, তখন কিন্তু সে আর পরমাণু থাকবে না, সে আয়নে পরিণত হবে, সে ধনাত্মক আয়নে পরিণত হবে। আমরা একটা সাধারণ নিয়ম জানি যে পরমাণু থেকে যদি ইলেকট্রন অপসারিত হয় তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে আয়নীকরণ শক্তি কাকে বলে এটা আমরা সংজ্ঞাটা জানলাম। এবার আমরা পর্যায়ভিত্তিক সম্পর্ক, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলোর আয়নীকরণ শক্তির কি রকম পরিবর্তন হবে এটা আমরা ব্যাখ্যা করব। আমরা 2 নম্বর পর্যায়ে নিয়ে আলোচনা করি। মৌল ইলেকট্রন বিন্যাস। পর্যায় 2, এখানে লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন,
লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি রাখি তাহলে 1s2 2s1, বেরিলিয়ামের 1s2 2s2, ব্রোন 1s2 2s2 2p1, কার্বন 1s2 2s2 2p2, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, 1s2 2s2 2p5। আমরা যদি এর পারমাণবিক চিত্রটা আঁকি তাহলে দেখব C+ এর শক্তি স্তর 2টি, বেরিলিয়াম 4+, এরও শক্তি স্তর 2টি, ব্রোন 5+, এরও শক্তি স্তর 2টি। এরূপভাবে আমরা কার্বন এর কেন্দ্রের 6টি ধনাত্মক চার্জ, নাইট্রোজেনের 7টি, যদি আমরা রাখতে থাকি তাহলে ফ্লোরিনের হচ্ছে 9টি ধনাত্মক চার্জ, এরও শক্তি স্তর হচ্ছে 2টি। একই পর্যায়ের মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হব তখন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হবে না। যেটা গ্রুপের ক্ষেত্রে দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে নতুন নতুন শক্তি স্তর সৃষ্টি হচ্ছে, কিন্তু পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের বাম থেকে যখন আমরা ডান দিকে অগ্রসর হব তখন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হবে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্তরের দূরত্ব বাড়বে না। আমরা 2 নম্বর পর্যায়ের মৌলগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে সবারই সর্ববহিঃস্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। সর্ববহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা কম বেশি আছে, কিন্তু শক্তি স্তর সবারই 2 নম্বর শক্তি স্তর। লিথিয়ামের সর্ববহিঃস্তর 2 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন আছে 1টি, বেরিলিয়ামের 2 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন আছে 2টি, বোরনের 2 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন আছে 3টি। এখানে একটা নতুন অরবিটাল চলে আসছে। তাহলে একই পর্যায়ের মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রে ধনাত্মক চার্জ বাড়বে, কিন্তু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হবে না, কিন্তু সর্ববহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা পর্যায়ক্রমে এক এক করে বাড়তে থাকবে। এখন একই পর্যায়ে বাম থেকে যখন আমরা ডান দিকে অগ্রসর হব, যেহেতু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্তরের দূরত্ব বাড়তেছে না, তাহলে এই সর্ববহিঃস্তরে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ এখানে সর্ববহিঃস্তর নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্তরের দূরত্ব হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এখানেও 2 নম্বর, এখানেও 2 নম্বর, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে আছে 3টি ধনাত্মক চার্জ, তাহলে 3টি ধনাত্মক চার্জ এই 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 4টি ধনাত্মক চার্জ এই 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। বোরনের ক্ষেত্রে 5টি ধনাত্মক চার্জ 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে এরকম পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কেন্দ্রে ধনাত্মক চার্জ বাড়তেছে, কিন্তু শক্তি স্তর বাড়তেছে না। এই জন্য সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ লিথিয়ামের নিউক্লিয়াস 2 নম্বর শক্তি স্তর অর্থাৎ সর্ববহিঃস্তরের ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, বেরিলিয়ামের নিউক্লিয়াস 2 নম্বর শক্তি স্তর অর্থাৎ সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করবে। ব্রোনের নিউক্লিয়াস 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন অর্থাৎ সর্ববহিঃস্তরের ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করবে। ফ্লোরিন এর নিউক্লিয়াস এর কেন্দ্রে আছে 9টি ধনাত্মক চার্জ, 2 নম্বর শক্তি স্তর অর্থাৎ সর্ববহিঃস্তরের ইলেকট্রনকে সবচেয়ে বেশি বলে আকর্ষণ করবে। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন আমরা অগ্রসর হব তখন সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এই কারণে সর্ববহিঃস্তরের ইলেকট্রনকে সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, কারণ সর্ববহিঃস্তরের ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। যেহেতু সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তেছে, শক্ত করে এই ইলেকট্রনটাকে আটকে রাখছে, এজন্য ওই ইলেকট্রনকে যখন আমি বের করে নিতে যাব অর্থাৎ অপসারণ করতে যাব তখন বেশি শক্তির প্রয়োজন হবে, এজন্য আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা এইভাবে সাজিয়ে বলতে পারি যে একই পর্যায়ে
বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হবে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্তরের দূরত্ব বৃদ্ধি পাবে না। এই জন্য কেন্দ্রে যেহেতু ধনাত্মক চার্জ বৃদ্ধি পেতে থাকবে, দূরত্ব বাড়বে না, এই জন্য সর্ববহিঃস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য ওই ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, এই জন্য আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি আয়নীকরণ শক্তি বৃদ্ধি।